ফটোশপ থেকে কিভাবে এইচটিএমএল সিএসএস যে কনভার্ট করা যায় এটাই আজকে আমরা আলোচনা করব। জি স্যার। প্রত্যেকের কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা আছে, অ্যাডোব ফটোশপ? জি স্যার, করেছে কালকে। জি স্যার। অ্যাডোব ফটোশপ ইনস্টল করার জন্য আপনারা কি করবেন, গুগলে সার্চ দিবেন যে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ফটোশপ পিএস লিখলেও হবে, পিএস তে হচ্ছে ফটোশপ। হ্যাঁ, জি স্যার। গুগল ড্রাইভ দিবেন। দেখেন এখানে দেখেন বিভিন্ন ধরনের ফটোশপে যে অ্যাডোব ফটোশপ সিসি 14, অ্যাডোব ফটোশপ সিসি 19। হ্যাঁ, তো আপনারা যে কোনো ভার্সন সবসময় চিন্তা করবেন যে আপডেট ভার্সন নামানোর জন্য, ডাউনলোড করার জন্য। আপনাদের যদি ফটোশপ ডাউনলোড করা থাকে তাহলে ইনস্টল করবেন। ইনস্টল করতে পারেন ফটোশপ? জি স্যার। কারো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, যেহেতু আপনারা ফটোশপ ইনস্টল করতে পারেন, হ্যাঁ, আমার ইনস্টল হচ্ছে না। আপনার ইনস্টল হচ্ছে না কেন? ইনস্টল হচ্ছে না কি দেখায় আপনার ওখানে কম্পিউটার? হচ্ছে জি বলুন। ওখানে হচ্ছে আপনার আইডি চাচ্ছে, ফার্স্ট নেম চাচ্ছে, লাস্ট নেম চাচ্ছে। ফটোশপ ইনস্টল করার জন্য আপনি কোন ভার্সন ইনস্টল করছেন? ফটোশপের কত ভার্সন আপনি ইনস্টল করছেন সেটা বলেন। 7.0 না হচ্ছে? দেখেন 7.0। 7.0 ইনস্টল করার জন্য এই 7.0টা বাইর করবেন, ঠিক আছে? এরকম করে বাইর করার পরে প্রথমে কি করবেন, এই সিরিয়াল নাম্বারটা দেখেন, সিরিয়াল নাম্বারটা যেখানে আছে এই সিরিয়াল নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে কি করবেন, এইটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পরে দেখেন সেটআপ লেখা আছে কোথায়, এই সেটআপে ক্লিক দিতে হবে। সেটআপে ক্লিক দিলে এরকম একটা উইজার্ড চলে আসবে। একটু সময় নিচ্ছে, একটু সময় নেয় ইনস্টল হইতে। এই যে এখানে দেখেন যে ইনস্টল হচ্ছে 99% হইছে। স্যার জি বলে দেখো বাবা, আপনার এরকম স্যার আমি আছে না তাই না? 2012 সালে হ্যাঁ, ওটা কি কাজ করবে? জি জি বলুন। স্যার আমি 2012 সালেটা নিছি, মানে 2020 সালেরটা সাপোর্ট পাচ্ছে না, ওটা কি কাজ করবে? ওটাতে কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, কাজ হবে, যে কোনো ফটোশপ হলেই হলো। আচ্ছা স্যার, ওটাই শোনার জন্য। যেখানে আপনার আইডি নাম্বার চাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে, এখানে আপনি হচ্ছে কি সিরিয়াল নাম্বারটা বসায় দেন আগে। সিরিয়াল নাম্বারের জায়গায় আমার যেহেতু ইনস্টল করা হচ্ছে আর নিচ্ছে না, হ্যাঁ, আপনি আপনি ওখানে আপনার নাম দেন, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, হচ্ছে লাস্ট নেম, ওইখানে আপনার নাম দেন। দেওয়ার পরে সিরিয়াল নাম্বারটা এখান থেকে কপি করবেন। এখানে দেখেন যে ফটোশপের এই যে নিচে সিরিয়াল লেখা আছে, এখান থেকে সিরিয়াল নাম্বারটা কপি করে সিরিয়াল নাম্বারটা বসায় দেন। এই যে এখান থেকে কপি করে বসায় দিয়ে নেক্সট করেন, নেক্সটে ক্লিক দেন, তাহলে ইনস্টল হবে। আমার ফটোশপটা ইনস্টল করা আছে এই জন্য ইনস্টল নিচ্ছে না। এই যে এখানে ইনস্টল করা আছে। আর এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার টাইটেল, সলিউশন, আর হচ্ছে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে কোম্পানি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম আপনি এম দেন, সবগুলোতে এম দেন, এন দেন, নাম দেয়া লাগবে না, টোটাল নাম দেয়া লাগবে না, যে কোনো একটা ডিজিট দেন, আপনার হচ্ছে নেবে। সিরিয়াল নাম্বারটা ঠিক থাকলেই হলো। আপনারা ইন্ডিভিজুয়ালও ইনস্টল করতে পারেন, বিজনেস পারপাসেও ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই।
ইনস্টল করতে পারছেন? জি স্যার। যারা পারেননি একটু ইনস্টল করেন, দ্রুত ইনস্টল করেন। স্যার কি ইনস্টল দিতে বললেন? একটু আসতে দেরি হলো তো। ফটোশপ ইনস্টল দিতে বলছি। ইনস্টল দেওয়া আছে স্যার। যারা পারতেছেন না তাদেরকে বলতেছি। পাইছেন প্রত্যেকে ইনস্টল দিতে? ফটোশপটা ওপেন করেন, প্রত্যেকে ফটোশপ ওপেন করেন। স্যার আপডেট ভার্সন দিলে কি অন্যরকম ইন্টারফেস দেখাবে? টুলস তো সব কিছুই একই, টুলসের কাজ সব একই, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে দেয়া আছে আপডেট ভার্সনে। আর হচ্ছে কিছু টুলস, বাড়তি টুলস দেয়া আছে আপডেট ভার্সনে, একটু চেঞ্জ আছে। পিএইচডি টু হচ্ছে পিএইচডি টু হচ্ছে আমরা এইচটিএমএল কনভার্ট করা শিখবো, তাই না? পিএইচডিটা কি কে বলতে পারবেন? ফটোশপের এক্সটেনশন স্যার, ফটোশপের ইমেজ ফাইলের এক্সটেনশন। পিএইচডিটা হচ্ছে ফটোশপের একটা হচ্ছে টেমপ্লেট বলা যায়। হ্যাঁ, এটাকে আমরা কি করব? কনভার্ট করব। কনভার্ট করে
HTML এ কনভার্ট করব, CSS এ কনভার্ট করব, মানে যাতে আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট খুব দ্রুত সময়ে রূপান্তরিত করতে পারি। ফটোশপের টেমপ্লেট থেকে, ফটোশপ থেকে আমরা কনভার্ট করে HTML CSS এ আমরা দ্রুত সময়ে কনভার্ট করতে পারি। এই জন্য আমরা PSD ব্যবহার করব, তাই না? PSD টু HTML জানতে হলে ফটোশপের মোটামুটি ধারণা থাকতে হবে। যেমন যে টুলস গুলো আছে এই টুলস গুলো সম্পর্কে জানতে হবে, কিভাবে ক্রপ করতে হয়, কিভাবে শেপ বসাইতে হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় এলিমেন্ট হচ্ছে মুভ করতে হয়, টেক্সট কিভাবে লিখতে হয়, এগুলো জানতে হবে। বেসিক ধারণা থাকতে হবে ফটোশপের। আপনারা মনে হয় ফটোশপের কাজ করেন প্রত্যেকেই, কম বেশি জানেন। অনেকে ভাবতে পারেন যে স্যার আমি ওয়েব ডেভেলপিং করব, আমি কেন ফটোশপ শিখবো? ফটোশপ শিখবে গ্রাফিক্স ডিজাইনাররা। না স্যার, ফটোশপ এর কাজ জানি না। আবার এই ছুরি শুরু করলো কাহিনী। ঠিক আছে, ফটোশপের বেসিক কাজগুলো আগে আমি দেখাই দিই আপনাদেরকে। বেসিক টুলস গুলো সম্পর্কে আমি একটু ধারণা দিব, ঠিক আছে? তারপরে আমরা PSD থেকে HTML এবং CSS কনভার্ট করব, ঠিক আছে? যখন আমার সাথে কেউ কথা বলবেন তখন সাউন্ডটা চালু করে দিয়ে কথা বলবেন, কথা বলা শেষ হবে সাউন্ডটা বন্ধ করে দিবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? জি স্যার। প্রথমে একটা ফটোশপে একটা যে কোনো একটা পিকচার নিয়ে আসবো আমি। তো পিকচার নিয়ে আসার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে পিকচার নিয়ে আসে। তো আমি এটা মিনিমাইজ করলাম, ফটোশপটা মিনিমাইজ করার পরে পিকচার নিয়ে আসবো। দেখি কোন পিকচারটা, যে পিকচারটা নিয়ে আসবো এই পিকচারটা আগে সিলেক্ট করে নিতে হবে যে এই পিকচারটা, এই পিকচারটা আমি ফটোশপে নিয়ে যাব। এই পিকচারটা নিয়ে যাওয়ার জন্য এই পিকচারটা ধরে আমি এখানে ফটোশপে যদি এখানে যদি ফটোশপের উপরে ছেড়ে দেই তাহলে এই পিকচারটা অটোমেটিক্যালি ফটোশপে চলে আসবে। এছাড়াও আপনারা এই যে এখান থেকে ফাইল থেকে এই যে ওপেনে গিয়ে আপনারা নিয়ে আসতে পারেন, যে কোন ফোল্ডারে আছে ফোল্ডারটা সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। এই যে ওপেন রিসেন্ট, এখান থেকেও আপনারা পিকচার বাইর করতে পারেন, নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে প্রথমে যে টুলসটা এখানে দেখেন কয়েকটা টুলস আছে, এগুলোকে বলে রেক্টেঙ্গুলার টুলস। এই প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস, তারপরে হচ্ছে একটা একটা করে আলোচনা করি। এই টুলসটার কাজ কি? এই টুলসটা কি করে? সিলেক্ট করা যায়, এই টুলসটা দিয়ে সিলেক্ট করা যায়। এই যে জায়গাটা সিলেক্ট করছি আমি, এই জায়গাটার এখন কাজ করতে পারবো। কিভাবে কাজ করতে পারবো? এই জায়গাটা আমি রং করতে পারবো, মিশাইতে পারবো। যদি এই যে এখানে দেখেন একটা হেডিং ব্রাশ টুলস আছে, এই ব্রাশ টুলসটা দিয়ে যদি এখন আমি বড় করে নেই ব্রাশ টুলসটা কিভাবে বড় করতে হয় এটা জানেন? শর্টকাট জানেন? সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট যে আমরা ক্লোজ করি, এইটা চাপ দিলে এটা বড় হয়, এই হেডিং ব্রাশ টুলস। আর যেটা দিয়ে শুরু করি ওইটাতে ক্লিক দিলে এই যে এখন কিন্তু ধরতেছে না। কেন ধরতেছে না? এখানে যদি অল্টার ক্লিক দেই তাহলে ধরবে। এই যে দেখেন অল্টার ক্লিক দিলে ধরবে। এখন দেখেন এই যে ধরতেছে, এখন দেখেন এই যে ধরতেছে। তো এখন কিন্তু দেখেন যে সারা বেড়া হয়ে গেছে, তাই না? এখন কিভাবে প্রায় নিয়ে আসবেন? কন্ট্রোল জেড চাপ দিলে
আগের অবস্থানে ফিরে আসবে। তো মানে আগের অবস্থানে ফিরে আসবে, টোটালি আগের অবস্থানে ফিরে নিয়ে আসতে গেলে এই এডিটে গিয়ে স্টেপ ব্যাকওয়ার্ডে যাইতে হবে। স্টেপ ব্যাকওয়ার্ডে গেলে একদম এই আগে যেরকমটা ছিল সেই রকমটা নিয়ে আসা যাবে। এছাড়া এই যে এই রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আমরা কি করতে পারবো, কালার দিতে পারবো। এই যে এই জায়গাটা ধরছি না, এই জায়গাটায় আমি কালার দিতে পারবো। এই যে এখানে দেখেন পেইন্ট বাকেট টুলস, পেইন্ট বাকেট টুলস দিয়ে যদি এই জায়গাটা ক্লিক করি, এই জায়গাটা কালার করা যাবে। সিলেক্ট করে ধরছি যে জায়গাটা, শুধু এই জায়গাটার মধ্যে কালার হবে। বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার, বুঝা যায়। এছাড়া যদি মনে করেন যে একবারে এই জায়গাটা কালার দিবেন, তো এখানে ম্যাজিক ওয়ান টুলস একটা আছে। এই যে এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুলস, হ্যাঁ ম্যাজিক ওয়ান টুলস, এই টুলসটা সিলেক্ট করিয়া এখানে সরি এই যে রেক্টেঙ্গুলার আগে নিতে হবে। যে জায়গাটা কালার করবেন, এই যে ম্যাজিক ওয়ান টুলস নিয়ে আপনারা যদি ক্লিক দেন, এইটা ছাড়া এই যে এইটা ছাড়া রেক্টেঙ্গুলার ছাড়া যদি মনে করেন যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গায় যদি আপনারা ক্লিক করতে চান, তাহলে হচ্ছে আপনারা এই যে ম্যাজিক ওয়ান টুলসটা নিতে পারেন। এই যে দেখেন এই যে এই জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো যাও, এটা অটোমেটিকলি ওই রেক্টেঙ্গুলারের মতোই ধরে। এই জায়গাটাতেও আপনারা এটা ইউজ করেও এই যে রং করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই রেক্টেঙ্গুলার টুলস সম্পর্কে আরো কারো কোনো জানার আছে? এখানে দেখেন ইলিশ, এই যে এখানে আরেকটা নিচে দেখেন ইলিপটিক্যাল মার্কিউ টুলস, মানে এটা হচ্ছে কি বৃত্তর মতো আসবে। যদি বৃত্তর মতো নেওয়ার প্রয়োজন হয় তাহলে এটা নিতে পারেন। আমরা যখন যে কোনো পতাকার ডিজাইন করি তখন এই টুলসটার প্রয়োজন হয়। এই যে গোল বৃত্তটা দেওয়ার পরে যদি এখন এখান থেকে যদি আপনারা পেইন্ট বাকেট টুলসটা নেন, তাহলে হচ্ছে দেখেন এই যে একদম বৃত্ত আকারে রংটা হয়ে যাবে। বুঝতে কারো সমস্যা থাকলে বলেন, আবার রিপিট করব, আবার বুঝাই দেব। আরেকবার দেখান। প্রথমে যে টুলসটা, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস। এই টুলসটা দিয়ে আমরা কি করব, জায়গা সিলেক্ট করে নেব। যে জায়গাটার কাজ করব এই জায়গাটা আমরা নির্দিষ্ট জায়গাটা আমরা সিলেক্ট করে নিব। এইখানে যে এই যে রেক্টেঙ্গুলারে যে চারটা টুলস আছে, এই চারটাই সেম, একই কাজ। আমরা কি করব, জায়গাটা শুধু সিলেক্ট করে নিব, নিয়ে আমরা ওই জায়গাটার কাজ করতে পারবো। এর কাজ এই। তারপরে এই যে আরেকটা এইখানে সাইডে দেখেন একটা টুলস, এটা হচ্ছে মুভ টুলস। এই যে টুলসটা আমি ক্লিক দিছি, এটা হচ্ছে মুভ টুলস। এই যে রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আমি একটা জায়গা সিলেক্ট করছি। এখন যদি এই মুভ টুলস দিয়ে যদি আমি এটা এরকম করে ছড়াই, তাহলে দেখেন এই জায়গাটা কেটে নিয়ে আসছে। বুঝতে পারছেন? এই মুভ টুলসটা দিয়ে আবার এই যে সরানো যাবে। যদি মনে করেন যে এটা আপনাদের দুইটা প্রয়োজন, তখন কি করবেন, অল্টার ধরবেন, অল্টার ধরে এই যে চাপ দেন, দেখেন এই যে অটোমেটিকলি ডাবল হয়ে গেছে। এরকম যদি আপনাদের আরো প্রয়োজন হয়, আবার অল্টার ধরে এরকম করে সাইডে দিবেন, আবার ডাবল হবে। এরকম করে আবার ধরলে আবার ডাবল হবে, অল্টার ধরে আবার টান দিলে আবার ডাবল হবে। যদি মনে করেন যে এখন এটা সিলেক্ট অবস্থায় আছে, এখন আপনাদের কাজ শেষ, এখন এটা ডি সিলেক্ট করবেন, তো কন্ট্রোল ডি ধরে ছেড়ে দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। প্রত্যেককে হ্যাঁ, ফটোশপ স্যার। জানতে হবে। ফটোশপ না জানলে কাজ করতে পারবেন না। অনেক ওয়েব ডেভেলপার আছে যারা ফটোশপের কাজ জানে না, একটা জায়গায় গিয়ে আটকে মানে
মানে একটা কাজ 1 ঘন্টায় করা যায়, যে কাজটা ওই কাজটা করতে তাদের 3-4 দিন সময় লাগে। কন্ট্রোল ডি চাপে কি করতে বললেন? কন্ট্রোল ডি চাপ দিলে হচ্ছে ডিসিলেক্ট হবে। একটা জায়গা যদি সিলেক্ট করা থাকে, যেমন এই জায়গাটা সিলেক্ট করা আছে, এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপ দিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে সমস্যা আছে কারো? বলেন। না স্যার। আর একটা পিকচার নিয়ে আসবো। স্যার আপনার স্ক্রিন তো দেখা যায় না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। আপনারা আমার স্ক্রিন এতক্ষণ দেখতে পারেননি? এখন দেখতে পাইছি স্যার, এখন দেখা যাচ্ছে না। স্যার এখন দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যায়। তো আমি একটা ফটো নিয়ে আসি। হ্যাঁ, গুগলে সার্চ দিব। গুগল থেকে আমি একটা ফটো নিলাম, জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য কিভাবে ফটোশপে কাজ করতে হয়। সেভ তো দিলাম, বিবি নামে হয়ে গেল। সেভ আস। কোন ফোল্ডারের ভিতরে মনে ঢুকছে, ডাউনলোডটা দেখতে হবে কোথায় গেল। ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড দিই। এই যে এখানে এই যে এইটা ডাউনলোড হয়েছে, এখান থেকে নিয়ে আসতেছি। এই যে পিকচারটা আমি ফটোশপে নিয়ে আসলাম। পিকচার তো নিয়ে আসতে পারবেন থেকে, তাই না? যে কোনো পিকচার বা হচ্ছে যে কোনো ফাইল আপনারা ফটোশপে তো নিয়ে আসতে পারবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন পিকচারের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, পিকচারেই হোক পিএসডি ফাইলেই হোক, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করা হতেই পারে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করতে হবে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেক ওয়ে আছে, অনেক সিস্টেম আছে। হ্যাঁ, তো বেসিক যে সিস্টেমটা আমি সেটাই দেখিয়ে দেবো। এখানে দেখেন পলিগন লেসো টুলস। এই পলিগন লেসো টুলসটা ব্যবহার করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এই যে আমরা জায়গাগুলো সিলেক্ট করে নেব, যে জায়গাটা থেকে যে জায়গাটা আমরা চেঞ্জ করব ওই জায়গাটা আমরা সিলেক্ট করব।
ধরুন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই জায়গাটা এই জায়গাটা চেঞ্জ করব, এই জায়গাটা কন্ট্রোল এক্স দিলে এই জায়গাটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে যে কালারটা দেয়া থাকবে, এখানে দেখেন যে কালারটা দেয়া থাকবে, একটা হচ্ছে স্টক কালার আর একটা হচ্ছে কি কালার, ফিল কালার। দেখেন এখানে যদি আমি লাল দিই, এখানে দেখেন লাল দিলে এই জায়গাটা অটোমেটিক্যালি লাল কালার হয়ে আসবে। বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার বলুন। কারো সমস্যা থাকলে বলেন। এই তিনটা টুলসের কাজ সেম, ঠিক আছে? এই তিনটা টুলসের কাজ সেম। এই যে ম্যাজিক ওয়ান টুলস, ম্যাজিক ওয়ান টুলসটার কাজ কি? এর নামেই ম্যাজিক। হ্যাঁ, এই টুলসটার কাজ কি? এই টুলসটা দিয়ে যে জায়গাটায় ক্লিক দিবেন ওই জায়গাটা টোটালটা অটোমেটিক্যালি ধরবে। এখন দেখেন এই জায়গাটাতে কন্ট্রোল এক্স দিলে এই যে কালার হতেছে, যে জায়গায় ক্লিক দিবেন অটোমেটিক্যালি ওই জায়গাটা ও ধরে নেবে যে এই জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছে। বুঝছেন? বুঝতে সমস্যা হলে বলেন, আবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমার মনে হচ্ছে অনেকে বুঝতে পারতেছেন না, বলতে সংকোচ করতেছেন, এরকম কেউ আছে? পারছি স্যার, হ্যাঁ হ্যাঁ পারছি। বুঝতে পারছি স্যার, সমস্যা নাই। আপনাদের যদি অন্য কোনো ভার্সন থাকে, লেটেস্ট ভার্সন থাকে বা হচ্ছে অন্য কোনো ভার্সনে ফটোশপ ডাউনলোড করছেন, হ্যাঁ, কাজ করতে পারতেছেন না, তো আমাকে বলেন, আমি আপনাদেরকে বলতেছি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। টুলসের কাজ জানা থাকলে যে কোনো ভার্সনে আপনারা ব্যবহার করতে পারবেন। টুলস ম্যাজিক ওয়ান টুলসটা পাচ্ছি না। ম্যাজিক ওয়ান টুলসটা পাচ্ছেন না? আপনি ফটোশপ কত ইনস্টল করছেন বলেন? স্যার একটু দাঁড়ান দেখতেছি। 13.1.2 লেখা আছে। দেখেন ভালো করে দেখেন, আছে ম্যাজিক ওয়ান টুলস আছে, দেখেন কোন একটা টুলসের ভিতরে আছে। স্যার 13.1 যেটাই হোক, ফটোশপ হলেই হলো, ম্যাজিক ওয়ান টুলস আছে। হ্যাঁ, যে ভার্সনে ইনস্টল দেন না কেন ম্যাজিক ওয়ান টুলস আছে, দেখেন কোন একটা টুলসের ভিতরে আছে। আচ্ছা স্যার। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা কি করবেন, চেঞ্জ করবেন, ঠিক আছে? আমি শুধু আপনাদেরকে কাজ দেখায় দেওয়ার জন্য আমি একে দেখাই দিচ্ছি, আমি সময় দিয়ে এটাকে এডিট করতেছি না। হ্যাঁ, তারপরে এই যে টুলসটা এখানে আছে, এটার নাম হচ্ছে ক্রপ টুলস। ক্রপ বোঝেন? জি স্যার। তারপর এই ছবিটা মনে করেন যে বড় আছে, এখন আমার এত দূর লাগবে না, এখন এই ছবিটা আমি এই পর্যন্ত নিব। হ্যাঁ, এখন ইন্টার দিলে এই এতটুকুই চলে আসবে। সিলিস টুলস, এটার কাজ কি বলতে পারেন? এই টুলসটার কাজ কি? না স্যার, এটা তো এটা হচ্ছে স্কেলিং করা, স্কেলিং দিয়ে কাজ করা, এটা প্রয়োজন হয় না। এটা এই টুলসটার নাম হচ্ছে হেডিং ব্রাশ টুলস। এই হেডিং ব্রাশ টুলস দিয়ে কি করা যায়? ব্রাশ তো নাম শুনছেন তাই না? জি স্যার। ব্রাশ দিয়ে কি করা যায়? পরিষ্কার করা হয় স্যার। পরিষ্কার করা যায়। এই যে দেখেন, আমি হচ্ছে যদি কারো সব পরিষ্কার, এই ব্রাশ টুলসটা দিয়ে যে কোনো জায়গায় রং করা যায়। কিভাবে রং করা যায়? এই যে যেমন এই ছবিটা আমি বড় করলাম, যদি কোনো জায়গায় কালো থাকে সাদা করতে পারবো, যে কোনো ধরনের রং দিতে পারবো, মেকআপও দেওয়া যাবে এই টুলসটা দিয়ে, এই টুলসটা ব্রাশের সাহায্যে। কিভাবে মেকআপ দেওয়া যাবে? এখানে দেখেন আরেকটা টুলস আছে, আইড্রপার টুলস। এই আইড্রপার টুলস দিয়ে যে জায়গায় ক্লিক দিবেন ওই কালারটা অটোমেটিক্যালি দেখেন যে এখানে ধরবে।
দেখছেন আপনাদের কালার এখানে দেখেন ওই কালারটা ধরছে। এখন যদি এই ব্রাশ টুলসটা দিয়ে আপনারা ছোট করে নেন, একটু ব্রাশ টুলসটা দিয়ে যদি আপনারা এরকম করে ক্লিক দেন, সরি, এইখানে কি করতে হবে, ওই জায়গাটাতে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে একটু আমি আসতেছি, হ্যাঁ একটু সময় নিচ্ছি, আমি আসতেছি। ব্রাশ টুলস দিয়ে আপনারা কি করবেন, এই যে অল্টার ক্লিক দিবেন, অল্টার ক্লিক দিলে ওই জায়গাটা সেম জায়গাটা ধরবে। দেখেন এখন এই যে গালের উপরে ক্লিক দিচ্ছি, স্যার স্ক্যানটা দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যায় না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। স্যার এখন দেখা যায়। এখন এই যে হেডিং ব্রাশ টুলস দিয়ে যে জায়গায় ক্লিক দিবেন ওই জায়গাটা, ওই যে এই যে উপরে যে জায়গাটা আছে, যে জায়গায় আমি ক্লিক দিচ্ছি সিলেক্ট করছি ওই জায়গাটার মতো হবে। যদি এই জায়গাটা কালো থাকে সাদা হয়ে যাবে অটোমেটিকলি, বুঝছেন? দেখেন সাদা হচ্ছে কিনা। জি স্যার। এইভাবে মেকআপ করানো যায় ব্রাশ টুলস দিয়ে। এছাড়াও এই যে এখানে দেখেন আরেকটা ব্রাশ টুলস আছে, হ্যাঁ এই ব্রাশ টুলস দিয়ে আপনারা ব্রাশ করতে পারবেন টোটালি। দেখেন এই যে সাদা করে দিচ্ছি, এই যে কালার সিলেক্ট করবেন এই কালারটা অটোমেটিকলি ধরবে, ঠিক আছে? বেশি আবার ব্রাশ করলে কি হয়, ছবি নষ্ট হয়ে যায়। বেশি রং দিলে কি হয়, নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। এইখান থেকে সমস্যা স্যার নাই। কালার কিভাবে জি বলুন। কালার কিভাবে সিলেক্ট করব? কালার সিলেক্ট করার জন্য এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিলে এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে। এখান থেকে যদি কালার নিতে চান নিতে পারেন, না হলে যদি মনে করেন যে এই পিকচারের মানে ইয়ার থেকে কালার নিবেন, তাহলে হচ্ছে আইড্রপার টুলসটা ক্লিক করবেন। এই যে এখানে দেখেন আইড্রপার টুলস একটা আছে, এই আইড্রপার টুলসে ক্লিক দিলে ওই জায়গাটার কালারটা অটোমেটিকলি এখানে ধরবে। যদি মনে করেন যে এই লালে ক্লিক দেন, এই লালটা অটোমেটিকলি ধরবে। যে কালারে ক্লিক দিবেন ওই কালারটা অটোমেটিকলি এখানে ধরে নেবে, বুঝতে পারছেন? জি স্যার। এই ব্রাশ টুলসটার কাজ সেম কাজ। এটা তো হচ্ছে পেন্সিল টুলস, পেন্সিল টুলস দিয়ে তো পেন্সিলের মতো লেখা যায়, হ্যাঁ এটা তো জানেন। পেন্সিল টুলসটা কোথায় ব্যবহার করতে হয় এটা তো ভালো করেই আপনারা জানেন, তাই না? এখানে যে সাদা কালার আছে এই জন্য সাদা, যদি কালো কালার দিয়ে যদি এটা ইয়া করে দেই তাহলে কালো হবে, দেখবেন? জি স্যার দেখাই দেন। এই কালো দিয়া কালোটা সিলেক্ট করে নিলাম, নেয়ার পরে এই পেন্সিল টুলসটা এই জায়গায় ব্যবহার করব আমি। এগুলো আপনারা সময় দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। এইখানে দেখেন আরেকটা টুলস আছে, ক্লোন স্টাম্প টুলস। এই ক্লোন স্টাম্প টুলস এরও কাজ সেম কাজ। কি করে, এই যে জায়গাটা সুন্দর আছে ওই জায়গাটার থেকে খারাপ জায়গাটা ইয়ে করে দেয়, ঠিক করে দেয়। বেশি আবার ক্লিক সাইডে ক্লিক দিলে আবার চুল ধরছে, এটা দিয়েও ফর্সা করানো যায়।
এই যে স্টোরি ব্রাশ টুলস, এই যে টুলস যেগুলো ব্রাশ টুলস এগুলোর কাজ হচ্ছে ঘষাঘষি করা, ঠিক আছে? জি স্যার। আপনারা যে কালার দিবেন ওই কালারই হবে। এই ব্রাশ টুলস গুলো এক কথায় ঘষাঘষি করার জন্য, ঠিক আছে? তারপরে এখানে দেখেন ইরেজার টুলস। ইরেজার বুঝেন? ইরেজার মানে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মুছুনি বা হচ্ছে ডিলিট। কোনো কিছু মোছার জন্য এই ইরেজার টুলসটা ব্যবহার করা হয়। দেখেন এই যে এই জায়গায় ক্লিক দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাটা মানে মুছে যাচ্ছে। এখানে দেখেন যে কালারটা সিলেক্ট করা আছে এই কালারটা হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা এই কালারটা এখানে সিলেক্ট করেন, এই কালারটা নেন, তাহলে হচ্ছে এই ইরেজার টুলসটা ব্যবহার করলে আপনাদের এই কালারটাই ধরবে। এখানে দেখেন এই যে নিচেরটা ধরছে না, এই এখানে অল্টারে ক্লিক দেন, দিয়ে এখানে ক্লিক দেন, এই দেখেন, দেখছেন? বুঝছেন তো নাকি? জি স্যার। স্যার এটা হিস্টরি থেকে ক্লিক দিয়ে একবারে সব মুছে ফেলা যায়। হ্যাঁ, লেয়ার নেই নাই, হ্যাঁ, লেয়ার নিলে একবার ডিলিট করা যাইতো, তাই না? এই যে আপনারা যখন নতুন নতুন কাজ করবেন এখানে এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার নেবেন, ঠিক আছে? ক্রিয়েট নিউ লেয়ার নিলে একবারে ডিলিট করতে পারবেন। লেয়ারটা ডিলিট করে দিলেই ওটা ডিলিট হয়ে গেল। লেয়ার নেই নাই, আমি একটা লেয়ারেই কাজ শেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। এই যে এই টুলসটা গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট টুলস এর কাজ কি? এই জায়গা থেকে টান দিয়ে এই জায়গা দিলে ওই কালারটা এখানে চলে আসবে। জুম আউট একাধিক কালার ব্যবহার করার জন্য এটা ব্যবহার করব। জি জি, বলতেছি একাধিক কালার যখন ব্যবহার করব তখন কি এই টুলসটা ব্যবহার করব? হ্যাঁ হ্যাঁ, এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে কালারটা নিয়ে যাওয়ার জন্য এই টুলসটা ব্যবহার করা হয় আর কি, গ্রেডিয়েন্ট টুলসটা একাধিক কালারের জন্য। পেন বাকেট টুলস, পেন বাকেট টুলসটার কাজ কি? পেন বাকেট টুলসটার কাজ হচ্ছে যে জায়গাটা আমরা সিলেক্ট করে এই কালারটা দিব, মানে এইটা ব্যবহার করব, যে কালারটা এই যে যেমন এই জায়গাটা সিলেক্ট করলাম, একটা জায়গা সিলেক্ট করে নেই, এটা দিয়ে নিব একটা জায়গা সিলেক্ট করে, যে কোনো টুলস দিয়ে একটা জায়গা সিলেক্ট করে নিতে পারেন। এই জায়গাটা সিলেক্ট করে নিলাম। এখন যদি পেন বাকেট টুলস দিয়ে যদি আমি এই জায়গাটার উপর ক্লিক দেই, এখন এখানে লাল কালার সিলেক্ট করা আছে, এই জন্য লাল কালার হচ্ছে। এখন যদি আমি অন্য কালার সিলেক্ট করে এখানে ক্লিক দেই, তাহলে ওই কালারটা এখানে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারছেন তো পেন বাকেট টুলস এর কাজ কি? জি স্যার। ব্লার টুলস, ব্লার টুলস এর কাজ কি জানেন? ব্যাকগ্রাউন্ড ব্লার করে না? জি স্যার, জানি স্যার। জি স্যার। এই ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। এটা দিয়ে ক্লিক দিবেন, এখান থেকে যদি আরো বাড়ায় দেন পিটি, বা এখান থেকে ইয়ার যদি বাড়ায় দেন, এই যে এখান থেকে যদি বাড়ায় দেন, এইটা বড় হয়ে যাবে। যদি এই লাইনগুলো যদি বড় করে দেন তাহলে মোটা হবে, তাহলে বেশি ধরবে আর কি। এখান থেকেও বাড়ায় দিতে পারেন, কিবোর্ডের শর্টকাটও ইউজ করতে পারেন। যেমন এই যে এই জায়গাটা সিলেক্ট করা আছে, তাই না? এই যে এই জায়গাটা কি সিলেক্ট করা আছে না? জি স্যার। এটা কেমনে উঠাইতে হয়? এটা উঠানোর জন্য কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। ডি সিলেক্ট হলে এটা উঠে যাবে। এই যে এই তিনটাই ব্লার করার জন্য, শার্প করার জন্য, এই তিনটা একই সেম কাজেই। তারপরে এই যে ডস টুলস, ডস টুলস এর কাজ কি জানেন? সাদা করে না কালা করে? ডস টুলস ডার্কনেসটা বাড়ায়, সাদা করে দেয়। ডস টুলস, ডস টুলস যদি সাদা করে, ব্রোন টুলসটা কি করে? কালো করে দেয় চেহারা। এই দেখেন, ক্লিক দিলে কালো হয়ে যায়।
এটা ধরতেছে না কেন? এই কারণে ফটোশপ সেভ করতে হবে পিকচারটা, অনেক বেশি কাজ করা হয়েছে এই জন্য ধরতেছে না। অনেকগুলো টুলস ব্যবহার করছি তো, দেখি এখন ধরে কিনা। এই যে এখন দেখছেন, এই যে এই ব্রোন টুলস ব্যবহার করলে কি হয়, ফর্সা চেহারা কালো হয়ে যায়। কালো হচ্ছে? জি স্যার। এই যে ফর্সা চেহারা কালো হয়ে যায়, ঠিক আছে? আর যদি ডস টুলস ব্যবহার করেন, এই কালো চেহারা ফর্সা করা যায়, কালো চেহারা ফর্সা করা যায়, ঠিক আছে? পাথ সিলেকশন, পাথ সিলেকশন টুলস, পাথ, আপনারা যারা ইলাস্ট্রেটরে কাজ করছেন তারা এটা ভালো বুঝবেন। পাথ সিলেকশন টুলস, ইলাস্ট্রেটরে কাজ করছেন কেউ? স্যার আমি করছি। বলেন পাথ, হ্যাঁ স্যার। পাথ, পাথ সিলেকশন টুলস এর কাজ কি? পাথ সিলেকশন টুলস এর কাজ কি বলেন? স্যার এটা দিলে সিলেকশন যেখানে করব সেটা পাথ হয়ে থাকবে এবং পরবর্তীতে সেভ করার পরেও অন্য এক সময় ওই সিলেকশন থেকে যায় এবং হ্যাঁ, পরবর্তীতে ওটাতে কাজ করা যায়। রাইট। ডিরেক্ট সিলেকশন টুলস, এটার কাজ কি? ডিরেক্ট সিলেকশন এটা হচ্ছে যে কোনো সিলেকশনকে বিভিন্ন জায়গায় কম বেশি বা রূপান্তর করা যায়। অ্যাঙ্কর পয়েন্ট এই ডিরেক্ট সিলেকশনটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন করা যায়, মানে একবারেই সিলেকশন করা যায়। আর হচ্ছে এই যে এই পাথ টুলসটা দিয়ে পাথ করে আলাদা আলাদা সিলেকশন করা যায় যদি আনগ্রুপ থাকে, তাই না? ওই পাথগুলোকে সিলেক্ট করা যায়। তারপরে একটা টুলস আছে, এটা হচ্ছে টেক্সট টুলস। টেক্সট টুলের কাজ হচ্ছে লেখালেখি করার জন্য। এখন মনে করেন এখানে একটা নাম লিখবেন, যদি লেখেন এই যে টেক্সটটা যে লিখলাম, এখানে যে টেক্সটটা ধরলো না, এর কারণটা কি বলেন তো? কেউ বলতে পারবেন? এখানে টেক্সটটা লিখলাম, এখানে হ্যাঁ, কিন্তু এইটা যদি মুভ টুলস দিয়ে এটা একটু সরাই, দেখেন এইখানে লেখাটা ধরছে, কিন্তু এই জায়গায় লেয়ারটা উপরে থাকার জন্য ওটা ধরে নাই। হ্যাঁ, এখানে একটা শেপ আছে যে ব্লার করে দিছি এই এই জায়গাটা, এই জন্য এটা ধরতেছে না। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে দেই, দিয়ে যদি এইটা নিয়ে দেই এই জায়গায়, তাহলে কিন্তু ঠিকই ধরবে। এই যে এখন ব্যাকগ্রাউন্ডে দিয়ে যদি আমি এখানে লিখি, সরি ব্যাকগ্রাউন্ডে ধরতেছে না, এটা আরেকটা লেয়ারে দিতে হবে। এই লেয়ার 1 এ দেই, স্যার উপরের লেয়ারটা নিচে আনলে পরে সবগুলো লেখাই দেখা যাবে। লেয়ার 1 যেটা ওটা ডিলিট করে দিলে মনে ভালো হয়। লেয়ার 1 সবার উপরেরটা ডিলিট করে দিব। জি স্যার, টান দিয়ে ডিলিটে নিয়ে আসলে ডিলিট হয়ে যায়। ডিলিট লেয়ার, এই যে এখন দেখেন যে এখানে লেখাটা ধরতেছে, বুঝছেন তো নাকি? লেখার এখান থেকে লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনারা হচ্ছে এখান থেকে ইয়াটা দিতে পারবেন, হচ্ছে আপনারা কোন ভাষায় লিখতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। এখান থেকে ইটালিক বোল্ড স্টাইলটা সিলেক্ট করতে পারবেন। দেখাই দিই একটু, যদি বাংলা লিখতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এইখানে গিয়ে আপনারা সুতনি এমজি খুঁজে বার করবেন। এই যে সুতনি এমজি, এখানে এইটা খুঁজে বার করবেন।
এটা বাইর করার পরে আপনারা কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি দিবেন, ঠিক আছে? দিয়ে এই যে চাপ দিয়ে দেখবেন যে ক ওঠে কিনা। যদি ক ওঠে তাহলে জানবেন যে ঠিক আছে। দেখছেন এখন বাংলা লেখা যাচ্ছে। টেক্সট টুলস তো বুঝছেন তাই না? জি স্যার। এই যে এখান থেকে পিটিটা যদি বাড়ায় দেন তাহলে কি হবে, পিকচারের এই যেটা লিখবেন এটার সাইজটা অটোমেটিকলি বড় হবে। দেখেন এই যে এখানে যদি পিটিটা বাড়ায় দেন, এখানে 72 পর্যন্ত আছে। যদি আপনাদের আরো বেশি প্রয়োজন মনে হয় এখানে লিখতে পারেন। 82 দিলে এখানে আরো বড় হবে। এই যে এখানে সিলেক্ট ক্লিক দিলে এটা বড় হবে। যদি নাও হয় কন্ট্রোল টি চাপ দেন। কন্ট্রোল টি চাপ দিলে ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন, ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। টিতে ট্রান্সপোর্ট হয়। হ্যাঁ, এইটা টি দিলে আপনারা ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। এটা যে কোনো কালার নিয়ে আসতে পারবেন। এই টেক্সটটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে ফটোশপ? না স্যার। এই বেসিক কাজগুলো জানলেই, হ্যাঁ, জানলেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। পিএইচডি থেকে এইচটিএমএল সিএসএস সব কাজই করতে পারবেন আপনারা। সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সহজে একটা ওয়েবসাইট তৈরি করার একটা টেকনিক হলো কি পিএইচডি থেকে এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করা। যারা ফটোশপে একটু এক্সপার্ট তাদের জন্য আরো বিষয়টা অনেক সহজ, একদম সিম্পল। তাদের আর ওই কষ্ট করে এইচটিএমএল সিএসএস কোড করতে হয় না, এটা করতে হয় না। এখানে দেখেন রেক্টেঙ্গুলার টুলস। প্রথমে তো আপনারা রেক্টেঙ্গুলার টুলস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এখানে দেখেন আরো রেক্টেঙ্গুলার টুলস আছে। এই রেক্টেঙ্গুলার টুলসটা আর এই রেক্টেঙ্গুলার টুলসটার মধ্যে একটু পার্থক্য আছে। সেম টু সেম কাজেই কিন্তু একটু পার্থক্য আছে। এই রেক্টেঙ্গুলার টুলসটা দেখেন, সিলেক্ট করি, টোটাল জায়গাটা একবারে ধরে নিচ্ছে। এটা কিন্তু একবারে ধরে নেয় না, এটা জায়গাটা শুধু মানে সাইডটা ধরে নেয়, আর এই হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা ধরে নেয়। এই রেক্টেঙ্গুলার টুলস দিয়ে যে জায়গাটায় ক্লিক দিব এর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি ধরে নেয়। দেখেন এখন চাইলে আপনারা এখান থেকে কালার, যদি এখানে মনে করেন যে কালার চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে এই যে দেখেন এখানে যদি মনে করেন যে এই কালারটা প্রয়োজন হয়, লেয়ার বেশি হয়ে গেছে তো ধরতে চাচ্ছে না, এতগুলো লেয়ার রাখবো না, ডিলিট করে দিই। এখন এটা দিয়ে নিতে পারেন, নিলে ধরতে পারেন। এটা লাল কালার দেওয়া আছে, এই জন্য এখানে লাল কালার ধরতেছে। অন্য কালার দিয়ে আপনারা সিলেক্ট করলে অন্য কালার ধরবে। এখানে লাইন টুলস আছে, কাস্টম শেপ টুলস আছে। এই যে কাস্টম শেপ টুলস যদি আপনারা এখানে যে ইন্ডিকেট করতে পারেন এই টুলস দিয়ে, যদি আপনাদের ইন্ডিকেট করার প্রয়োজন হয় যে হচ্ছে কোনো পাশে ইন্ডিকেট করে দিবেন, দিতে পারেন। ফটোশপে অবশ্য বাইরে কোনো ইয়া ধরে না, এটা যদি ভিতরে দেওয়া যায় তাহলে এটা আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে। আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে, নাহলে কালার ধরবে না। এই যে আইড্রপার টুলসটা, এই আইড্রপার টুলস দিয়ে যে জায়গায় ক্লিক দিবেন ওই জায়গাটার কালারটা অটোমেটিকলি ধরবে। এটা এই যে এখানে পেন টুলস, পেন টুলস এর কাজ জানেন? পেন টুলস
পেন টুলস দিয়ে এই যে আমরা প্রথমে পলিগন লেসো টুলস দিয়ে আমরা যেভাবে এরকম করে পাথ করলাম, সিলেক্ট করলাম, এরকম পেন টুলস দিয়েও আপনারা সিলেক্ট করতে পারেন, জায়গা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। যারা ইলাস্ট্রেটরে কাজ করেন তারা পেন টুলস ব্যবহার করেন, পেন টুলসটা ব্যবহার করতেই হয় ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টুলস ইলাস্ট্রেটরে কাজ করার জন্য। জি স্যার। তারপরে এই যে এইখানে দেখেন, এই যে নিচে দেখেন এই যে সার্চের মতো একটা ইয়া আছে, চিহ্ন আছে, হ্যাঁ, এটা হচ্ছে জুম টুলস। এটাতে ক্লিক দিলে জুম হয়, জুম হবে। রাইট বাটনে ক্লিক দিয়ে জুম আউট ক্লিক দিলে জুম আউট হবে। এই টুলসটার নাম কি বলতে পারেন? এই টুলসটার কাজ হচ্ছে, এই টুলসটা হচ্ছে হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলস দিয়ে উপরে উঠানো যায়, নিচে নামানো যায়। আমরা যেমন স্পেস চাপ দিই না, স্পেস এই ফটোশপে স্পেসের যে কাজটা করে এই হ্যান্ড টুলসটা এই কাজটাই করে। আর এইখানে দেখেন দুইটা ইয়ে আছে, কালারের ইয়ে আছে, কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। একটা ফিল কালার, একটা হচ্ছে কি কালার, কি বলে এই কালার দুইটার ইয়াকে? ব্যাকগ্রাউন্ড কালার একটা। আচ্ছা, ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন মনে হয় না? তো যদি বুঝতে পারেন গুগলে সার্চ দেন, হ্যাঁ, পিএইচডি ফ্রি টেমপ্লেট সার্চ করেন সবাই। কিভাবে সার্চ করবেন? এটা কাইটা দিলাম, পিএইচডি বাংলা ফন্ট করা আছে তো একটু দিন। স্যার আপনার স্ক্রিনটা যদি একটু দেখাইতেন ভালো হতো। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? হ্যাঁ স্যার। স্যার শুধু ফটোশপের স্ক্রিন দেখা যাচ্ছে। এটা সিলেক্ট করছি, সেটা দেখা যাচ্ছে। পিএইচডি টু এইচটিএমএল টেমপ্লেট এখন দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার দেখা যায় স্যার। ফ্রি পিএইচডি ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে? তো এইখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন আপনারা। এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট এরা কি করছে, আপলোড করে রাখছে। তো আপনি চিন্তা করতে হবে, আগে ভালো করে দেখতে হবে যে আমি কি টাইপের ওয়েবসাইট তৈরি করব, সেটাকে বুঝতে হবে ভালো করে। যদি দেখা যাচ্ছে একটা বিজনেস এজেন্সি টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে চান, হ্যাঁ, যে ওয়েবসাইট এজেন্সি বিজনেস টাইপের যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, হ্যাঁ, তাহলে এইটা পারফেক্ট আছে, চলবে। এই যে এইটা, এই যে দেখেন, আপনারা ভালো করে দেখে নেবেন আগে কি ধরনের, তো এখান থেকে ডাউনলোডে যাবেন। এই যে মার্কেট প্লেসটা আছে এনভার্টো এলিমেন্ট, হ্যাঁ, এই মার্কেট প্লেসে যত ধরনের থিমস আছে এখানে সেল করা যায়, বিক্রি করে আর্ন করা যায়। আর যারা তৈরি করতে পারেন না তারা হচ্ছে কি, যারা তৈরি করতে পারে না তারা এখান থেকে কেনে। এখানে যে কোনো ধরনের থিমস পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। এখান থেকে নিতে গেলে টাকা দিয়ে কিনতে হবে। এখানে গ্রাফিক্স ডিজাইনের টেমপ্লেট পাবেন, অ্যানিমেশন টেমপ্লেট পাবেন। এই যে অনেকে অ্যানিমেশন ভিডিও তৈরি করেন না, এই অ্যানিমেশন ভিডিও টেমপ্লেট পাবেন। এই দেখাই দিই একটু, এই যে ভিডিও টেমপ্লেট দেখেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের ভিডিও টেমপ্লেট এখানে আছে। যারা ভিডিও নিয়ে কাজ করে তারা এখান থেকে টেমপ্লেট গুলো ডাউনলোড করে এটারে এডিট করে, ইমোশন গুলো এডিট করে তারা এই কাজগুলো করে। ভিডিওটা দেখতে অনেক সুন্দর হয়, বুঝছেন?
এখান থেকে যে বিভিন্ন ধরনের ফন্টও কিনতে পারবেন। ফন্ট বুঝেন? জি স্যার। লেখার ফন্ট। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাদের কিন্তু ফন্টের প্রয়োজন হয়। একটা লেখা বিভিন্ন স্টাইলের, এই যে যেমন যে ফন্টটা দেখেন, এই ফন্টটা যদি আপনারা ইনস্টল করেন, ডাউনলোড করেন, তাহলে এই ফন্টের লেখাগুলো আপনারা ফটোশপে লিখতে পারবেন। বা হচ্ছে এই জন্য ফন্টও দেখতে হবে যে একটা টেমপ্লেটে কি ধরনের ফন্ট সাপোর্ট করে, এই ফন্টটা দেখে নিতে হবে। ওই ফন্টও ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তা গুগলে সার্চ দেন ফ্রি পিএইচডি টেমপ্লেট। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনারা ফ্রিতে টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে টাকা দিয়ে সফটওয়্যার কিনতে হয়, আছে কি না? আপনারা তো সফটওয়্যার ডাউনলোড দেন, তাই না? জি স্যার। জি স্যার। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে টাকা চাচ্ছে, ডলার চায়, জি। ডলার দিয়ে কিনতে হয়। এই যে এই ওয়েবসাইটটা দেখেন, grapberry.com, এই ওয়েবসাইট থেকে আমি মনে হয় গতকাল একটা ডাউনলোড দিছি। এই যে এইটা, হ্যাঁ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড দিছি গতকাল। এখানে দেখেন, এই ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড লিঙ্কেই তো পাওয়া যাচ্ছে না। ইউর ডাউনলোডেড ইজ স্টার্টেড, একটু সময় নিচ্ছে, ডাউনলোড হবে মেবি। এই দেখেন, এই যে জিপ ফাইলটা, হ্যাঁ এখন এই যে ডাউনলোডের আমার কাছে ইয়া চাচ্ছে যে কোন ফোল্ডারে ডাউনলোড করতে চাচ্ছেন। তো আমি ফোল্ডারটা সেনাই দেই, হচ্ছে পিএইচডি ফোল্ডারে ডাউনলোড করব। এই ফোল্ডারে ডাউনলোড, অনেক ছোট ফাইল মেবি ডাউনলোড হয়েছে। যদি এই পিএইচডি ফাইলটা ঠিক থাকে, অনেকে কি করে ফ্রি তো সস্তা জিনিসের তো জানেন কি অবস্থা, দুরবস্থা। হ্যাঁ, যদি এই পিএইচডিটা ঠিক থাকে তাহলে তো এটা কাজ করবে, আর যদি এটা সমস্যা থাকে তাহলে কাজ করবে? তো এটা আমি আলাদা একটা ফোল্ডার করলাম, আলাদা একটা ফোল্ডার করে নেবেন প্রত্যেকে। নেম দিলাম, একটা ফোল্ডার নেম দিয়ে এইটারে এইটারে কপি করে কাজের সুবিধার জন্য আলাদা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই জায়গা থেকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলে দেখেন এখানে কি আছে, একটা লাইসেন্স আছে। লাইসেন্সটা দেখেন আগে, উপরে একটা ফোল্ডার আছে হেল্প, একটা নিচে আছে লাইসেন্স। পিডিএফ ফাইলটা দেখে নেই আগে। এই যে এই অ্যাপ থেকে ডাউনলোড করা হয়েছে, তাই না? grapberry.com থেকে ডাউনলোড করা হয়েছে। তেমন খুব বেশি এখানে ইনফরমেশন দেয়নি, শুধুমাত্র হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংকটা, ইউআরএলটা হাইলাইটস করছে। তো এটা কেটে দিব, দেওয়ার পরে যে হেল্পসে যাব আগে।
দেখি হেল্পসে কি দিছে। স্টাইল সিএসএস, দেখেন এখানে সিএসএস এর কোড দিয়ে দিছে। কেটে দিলাম। HTML, এই যে HTML দেখেন, হেল্প HTML, এই যে এই ওয়েবসাইটটা, হ্যাঁ এই যে ওয়েবসাইটে যেরকম আছে, এই যে এখানে দেখেন যেরকমটা আছে, এই ওয়েবসাইটটা দেখেন ফটোশপে আপনারা ইনস্টল করেন। এই দেখেন এটা প্রোগ্রাম কিন্তু রান করছে, রান করানো। এই যে ফটোশপে এটাতে ক্লিক দেন, অথবা এইটা ওইখানে নিয়ে আসেন, ওকে দেন। এই রিড কম্পোজিট ডাটাতে ক্লিক দিতে হবে, দিলে এটা শো করবে। ফ্রি টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন? এইটারে যদি আপনারা কনভার্ট করেন তাহলে কি কি শো করতে পারে বলেন তো? ডাউনলোড করতে, হ্যাঁ হ্যাঁ দেবেন স্যার, ডাউনলোড করতে পারছে না। ডাউনলোড করতে পারতেছেন না? না স্যার। ডাউনলোড করতে পারতেছেন না, লিংকটা দিয়ে দেই, শেয়ার করি। স্যার আরেকবার যদি প্রথম অবশ্যই অবশ্যই স্যার বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। অবশ্যই। ফটোশপ তো বুঝছেন প্রত্যেকে, তাই না? জি স্যার। জি প্রথমে টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, তো টেমপ্লেট ডাউনলোড করার জন্য নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে বলবো না, তো আপনারা গুগলে সার্চ করবেন ফ্রি, যদি ফ্রিতে কিনতে চান। হ্যাঁ, আর যদি মনে করেন যে ডলার টলার দিয়ে কিনবেন তাহলে তো আরো ভালো টেমপ্লেট পাবেন, ঠিক আছে? আর আপনারা যখন টেমপ্লেট তৈরি করতে পারবেন তখন তো এই টেমপ্লেট গুলো সেল করে টাকা আর্নিং করবেন। কিভাবে সেল করবেন, কোথায় সেল করবেন সেটাও দেখা দিচ্ছি। হ্যাঁ, এক পর্যায়ক্রমে আগাচ্ছি। ফ্রি পিএইচডি টেমপ্লেট, এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসছে, ওয়েবসাইটের লিংক চলে আসছে। তো আমি যে জায়গাটা থেকে এই টেমপ্লেট ডাউনলোড দিছি এটা হচ্ছে graphberry.com। আপনাদেরকে লিংকটা শেয়ার করছি, গ্রুপে লিংকটা শেয়ার করছি। স্যার আমাদের কি টেমপ্লেট ক্রিয়েট করা শিখাবেন? টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন না? জি না। HTML শেখেন নাই, CSS শেখেন নাই? হ্যাঁ, HTML CSS দিয়ে আপনারা টেমপ্লেট তৈরি করবেন, এই টেমপ্লেটটা সেল করবেন। বুঝতে পারছেন? জি স্যার। না বোঝেননি? এখানে এসে কি করবে এটা দেখে দেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে ডাউনলোড করতে পারছেন? না স্যার। যে টেমপ্লেটটা আপনারা ডাউনলোড করবেন, হ্যাঁ ওই টেমপ্লেটটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? নেট একটু ঝামেলা করতেছে, বন্ধ হয়ে যাইতে পারে, গেলে আবার ফিরে আসবো, কোনো সমস্যা নাই, কোনো ইয়ে করবেন না, ঝামেলা করবেন না। যেমন এই যে এই টেমপ্লেট গুলো আছে, হ্যাঁ এই টেমপ্লেট থেকে যে ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোডে ক্লিক দিলে
অটোমেটিকলি ডাউনলোড হবে, একটু রেজে টাইম 3 সেকেন্ড টাইম নিচ্ছে, এই 3 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার ডাউনলোড হয়েছে, ফটোশপে ওটা শো করাবে কিভাবে? ফটোশপে নিয়ে আসতে পারতেছেন না? এই ওই না ফাইলটাতে, স্যার পারতেছি না। ওই ফাইলটা ফটোশপে নিয়ে গিয়ে ছেড়ে দেন। কিভাবে নেবেন দেখা দিচ্ছি। ফাইলটা যে জায়গায় রাখছেন, হ্যাঁ জি স্যার। এই ফাইলটা এক্সট্রাক্ট করেন আগে, এখান থেকে ফাইলটা এরকম করে এক্সট্রাক্ট করেন, এই যে এক্সট্রাক্ট হেয়ার করেন। স্যার এক্সট্রাক্ট হেয়ার করছেন, এইখানে দেখেন এই ফাইলটাতে DOOB, এখানে দেখেন ফটোশপের একটা চিহ্নই আছে, ওই ফাইলের ভিতরে দেখেন ফটোশপের একটা চিহ্নই আছে। স্যার ডিওবি সিম্পল স্যার একটা আসছে, লাইসেন্স একটা আসছে। এটাতে ক্লিক দেন, এই DOB সিম্পলটাতে ক্লিক দেন, দেওয়ার পরে রিড কম্পোজিট ডাটা, আর এখানে ওকে দেন। হ্যাঁ এটাতে ক্লিক দিলে স্যার এখানে ওকে দিলে লেয়ার গুলো আসতো, তাছাড়া লেয়ার আসতেছে না তো। লেয়ার শো করতেছে না? জি না স্যার, এখানে জাস্ট শুধু একটা ফাইল, মানে এটা শুধু পিএনজি ফাইল হয়েছে, আর ওখানে ওকে দিলে ওটাতে লেয়ার চলে আসতো। আমি ওপেন করছি, ওখানে লেয়ার আসছে, মানে ওকে দেওয়ার কারণে লেয়ার আসছে। ফটোশপ 7.0 তে নাও সাপোর্ট করতে পারে লেয়ার গুলো। unknown data has been encountered, reading layer 6 and will জি স্যার। discard, continue, ওকে দিলে কন্টিনিউ হবে। ফটোশপ একটু সময় নিচ্ছে, এটাতে মনে হয় সাপোর্ট, হলো একটু সময় নেবে। হ্যাঁ একটু সময় নেব, অনেকগুলা ইউজ করে দিই। স্যার জি বলুন। স্যার এইটা পড়েছি স্যার, আগে ওইটা কোডিংটা শিখি। জি জি স্যার আগে আমরা HTML CSS বুটস্ট্র্যাপটা আগে শিখি স্যার, তারপরে না হয় আপনি শিখাবেন স্যার এটা সময় করে, তাহলে একটু ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা স্টেপ বাই স্টেপ শিখতেই থাকবো, কোনো সমস্যা নাই। যখন যেটা শেখার প্রয়োজন মনে করবেন, হ্যাঁ আপনাদের সুবিধা অনুযায়ী আমি শেখাবো, কোনো সমস্যা নাই। বেসিক বিষয়গুলো, ফটোশপ বেসিক বিষয়গুলো জাস্ট আগে একটু ধারণা দিয়ে রাখি, যাতে আপনারা নিজেরাই কাজ শুরু করে দিতে পারেন। বুটস্ট্র্যাপ গতকাল আলোচনা করা হয়েছে। জি স্যার। বুটস্ট্র্যাপ বুঝতে কি কারো কোনো সমস্যা? হ্যাঁ আরো কিছু, হ্যাঁ ওগুলো আবার আলোচনা করি। পুনরায় আলোচনা করব, তাই তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলোচনা করা হবে। এটা একটু শেষ করে দেই, তারপরে পুনরায় আলোচনা করতেছি। স্যার ফটোশপে আনবো কি করে? ফটোশপে আনবেন কিভাবে? ওই ফাইলটা এক্সট্রাক্ট করলেই ওখানেই আপনাদের ফটোশপের চিহ্নটা চলে আসবে, ওইখানে ক্লিক দিলেই এটা চলে আসবে ফটোশপে, অটোমেটিক্যালি ফটোশপে চলে আসবে এটা। কিন্তু স্যার ওটা তো আসেনি, শুধু লাইসেন্স পিডিএফ আসছে আর কয়েকটা ফাইল থাকে। লাইসেন্স পিডিএফ যেটা আসছে এর উপরে দেখেন, এই যে এরকমটা আসছে, দেখেন আমি দেখাই দিচ্ছি।
এই যে এই ফাইলটা আসছে না আপনার, এরকম একটা ফাইল আসছে না? না স্যার, এরকম ফাইল তো আসেনি। পিএইচডি টেমপ্লেট লেখা আসে নাই? আপনি এটা এক্সট্রাক্ট হেয়ার করেন, এক্সট্রাক্ট হেয়ার করেন, পিএইচডি টেমপ্লেট লেখা আসবে। পিএইচডি টেমপ্লেট লেখা আসবে। এই ফটোশপে আপনারা কি করবেন, এইরকম ডিজাইন করবেন। হ্যাঁ, এগুলোর আপনারা চেঞ্জ করবেন, ডিজাইন করবেন। এখানে ফটোশপে ডিজাইন করে এই ডিজাইনটারে কিভাবে কনভার্ট করবেন সেটা দেখাই দিচ্ছি একটু। হ্যাঁ, দেখাই দিয়ে আপনারা যে আবার বুট স্টাফ শিখতে চাচ্ছেন, যারা বোঝেননি তাদের জন্য বুট স্টাফে আরো বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। এটা আপনারা খুব সহজে কনভার্ট করতে পারবেন। কিভাবে খুব সহজে কনভার্ট করতে পারবেন এখান থেকেও পারবেন, অন্যভাবে আমি দেখাই দিই যে অনলাইনে কিভাবে কনভার্ট করবেন আপনারা সহজে। যেটা সহজ হবে, অনলাইনে কনভার্ট করাটাই সহজ হবে। এই ফাইলটা সেভ দিতে হবে আগে, এই ফাইলটা এখন সেভ দিতে হবে। ফটোশপ থেকে আমরা এই ফাইলটা কি করব, সেভ করব। পিএইচডি ফাইলটারে আমি ডেস্কটপে সেভ দিলাম, এই নামে থাক, যে নামটা আছে এই নামেই থাক, কনভার্টার। গুগলে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন যে পিএইচডি টু HTML। হ্যাঁ, PHP to HTML কনভার্টার। এটা সার্চ দিলে আপনারা PHP to web.de এই ওয়েবসাইটটা পাবেন। এই ওয়েবসাইটে কি করবেন, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক দিবেন। আপলোড ফাইল থেকে আপনাদের যে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটারে এখানে আপলোড করবেন। পিএইচডি ফাইল হতে হবে, না হলে এটা নেবে না। পিএইচডি মকআপ টেমপ্লেট হ্যাজ ইনভ্যালিড, এই ফাইলটা যদি ইনভ্যালিড হয় তাহলে তো নেবে না। ভ্যালিড ফাইল হতে হবে, টেমপ্লেটটা ভ্যালিড হতে হবে, ভ্যালিড না হলে নেবে না। দেখি, দেখেন প্রসেসিং হচ্ছে। এই যে প্রসেসিং হয়েছে না, এই পুরো সাইটটা এখানে চলে আসছে কিনা। এখন যদি এখান থেকে যে আপনারা ডাউনলোড করেন, এখানে দেখেন এই যে HTML, এখানে HTML এ ক্লিক দেন। এই যে পুরো HTML এর কোডটা আপনারা এখান থেকে HTML এর পুরো কোডিংটা আপনারা এখান থেকে নিতে পারবেন। টোটালটা কোডিংটা নেন। কোডিংটা নেয়ার পরে আপনাদের যে সফটওয়্যার আছে, আপনারা যে এডিটর ব্যবহার করেন, কি নোটপ্যাড ব্যবহার করেন, সাবলাইম টেক্সট ব্যবহার করেন, যেটা ব্যবহার করেন ওইটাতে নেন। এইটাতে নেয়ার পরে, হ্যাঁ, এইটাতে নেয়ার পরে এখন এইটা রান করান। এটা এখন রান করান, তাহলে আপনাদের কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে। কষ্ট করা লাগতেছে না। আমরা যে সিএসএস কোডটা নিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএসএস কোডটা নিতে পারবেন, ওখানে সিএসএস এ ক্লিক দিলে সিএসএস কোডটা নিতে পারবেন। দুটোই নিতে হবে। HTML আর CSS এ যেভাবে যে দেখাই দিছি না, কানেক্ট করতে হয়, দুটো নিয়ে এটাতে এটা বসাই দিবেন, ওটাতে ওটা বসাই দিবেন, দিয়ে ছেড়ে দিলে HTML CSS টা না নিলে আপনাদের মনে করেন যে কালার টালার গুলো শো করবে না ওইভাবে। শুধু HTML টা আমি
রান করে দেখি, হ্যাঁ প্রোগ্রামটা কেমন আসে দেখছি। স্যার এটা আরেকবার একটু দেখালে ভালো হতো স্যার। অবশ্যই দেখাই দিব। দেখেন খুব শর্ট সময়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, 15-20 দিন সময় দেওয়ার কোনো দরকার আছে? না স্যার। আমি যে ওয়েবসাইট গুলো তৈরি করি টেকনিকে তৈরি করি। কেউ ওইটা তৈরি করতে 1 মাস সময় লাগায়, কেউ তৈরি করতে 20 দিন সময় লাগায়, অনেক ওয়ার্কার দিয়ে কাজ করায়। আর আমি ওই ওয়েবসাইটটা 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টায় করি, কারণ টেকনিক্যালি কাজ করি। একজন ওয়েবসাইট কমপ্লিট করছে, ও হচ্ছে ওর ওয়েবসাইটটা কপি করি, আমি কপি করে ওই কাজটা অনেক শর্টে নিয়ে আসি, নিয়ে একটু কাস্টমাইজ করে ওই ওয়েবসাইটটাকে কি করি লাইভে নিয়ে আসি। তাহলে কাজটা কমে আসলো না? জি জি। আর যদি প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত চোখ লাগাই দিয়ে যদি ট্যাগ করা হয়, কোডিং করা হয়, কত সময় লাগবে বলেন তো? অনেক সময় লাগার বিষয়। আর অনেক সময় কি হয়, মিসিং হয়ে যায়, কোডিং মিসিং হয়ে যায়, অনেক সময় মাথায় সেভ থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে কোডিং কপি করে নিয়ে আসলেন, ওইখানে যদি একটু ভুল থাকে, হ্যাঁ, বা হচ্ছে একটু থাকে অনেক ভুল থাকে, হ্যাঁ, তাহলে সমস্যা হয়, সোর্স কোডে প্রবলেম হয়, সাইটটা স্লো হয়ে যায়। কিন্তু আমরা বুঝবো কিভাবে স্যার? আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, অন্য একটা ওয়েবসাইটের কোড নিলে কি এটা হবে? কাস্টমাইজ করার পর বুঝবো কিভাবে? আপনারা যখন কাস্টমাইজ করবেন আপনারা তো চেক করবেন যে এই কোডটা ঠিক আছে কিনা, রান করে দেখবেন, তারপর চেক করে দেখবেন। না, আমি যে ওয়েবসাইটটা নিলাম সেটা তো আলাদা হবে, আর আমি যেটা ক্রিয়েট করব সেটা আরেক রকম হবে। এইটারে তো কাস্টমাইজ করে আপনার মতো করে করতে হবে। আপনি যে আপনার যে থিমসটা, আপনার যে আপনি যেরকমটা করতে চাচ্ছেন সেইটার অনুযায়ী তো আপনি কাস্টমাইজ করবেন, চেঞ্জ করবেন। ধরুন আপনি একটা রচনা পড়ছেন, বুঝছেন? একটা মূল বিষয় এখানে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমরা কোডিং এর কাজটা এটার মাধ্যমে সেরে ফেলবো, তাই বলতে চাচ্ছেন তো? আর এরপর এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো যা দরকার সেটা সেট করবো, এটাই তো? রাইট। আপনাদের কাজটা কমায় নিয়ে আসার জন্য এটা। জি জি, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। দেখেন তো এজেন্সিটা কোথায় সেভ হলো? এই যে উপরে ইমেজগুলো নাই তাই শো করছে না। কেন শো করতেছে না ইমেজগুলো বলেন তো, কে বলতে পারবে? স্যার ইমেজগুলো আমাদের মানে ফোল্ডারে নাই ওখানে। হ্যাঁ, এই ফোল্ডারে নাই ইমেজগুলো, এইজন্য ইমেজগুলো শো করতেছে না। এছাড়া সিএসএস গুলো অ্যাড করা হয়নি। সিএসএস যদি অ্যাড না করি তাহলে ফন্টের অ্যানিমেশন, কালার এগুলো কি ঠিক থাকবে? না স্যার, এগুলো ঠিক থাকবে না। তো আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখা দিচ্ছি, যাতে এটা বুঝতে পারেন, খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন কোনো হ্যাসেল ছাড়া। ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ দিবেন PSD to HTML কনভার্টার। সার্চ দেওয়ার পর PSD to web.de এটাতে যাবেন। ঠিক আছে? এখানে যাওয়ার পরে এখানে দেখেন upload.psd ফাইল নাও, এখানে ক্লিক দিবেন। ফাইলটা অবশ্যই ভ্যালিড হইতে হবে, ভ্যালিড ছাড়া আনভ্যালিড ফাইল কখনো এখানে আপলোড হবে না। আপলোড করলেও এটা কাজ করবে না। দেখেন এই যে এই ফাইলটাতে ক্লিক দেন, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং এ একটু টাইম লাগে, হ্যাঁ, তো আপনারা এই একটু ধৈর্য ধরে এই টাইমটা দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে দেখেন HTML, CSS, এই যে ইমেজ, এই তিনটাই আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনারা কোনোটা না নেন তাহলে কি কাজ করবে? না স্যার। যেটা নিবেন না সেটা কাজ করবে না। এই জন্য HTML টাও ডাউনলোড করবেন, CSS টাও ডাউনলোড করবেন, ইমেজটাও ডাউনলোড করবেন। HTML এর সাথে CSS টা কিভাবে একটা সাইডে
একটা সাইটে রূপান্তর করতে পারবেন কিনা, HTML আর CSS কিভাবে কানেক্ট করতে হয় এটা শিখছেন তো, এইটা পারবেন তো নাকি? জি স্যার। এইটা যদি বুঝতে সমস্যা হয় চতুর্থ দিনের যে ক্লাসটা আছে, হ্যাঁ, প্রথম ভিডিওটা একটু দেখে নেবেন। প্রথম ভিডিওটা পাবলিশ করা হয়েছে এটা দেখে নেবেন। যদি আরো বুঝতে সমস্যা হয় তাহলে দ্বিতীয় ভিডিওটাও দেখে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তো আপনারা একটু প্র্যাকটিস করেন, একটু 10 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি একটু। স্যার জি বলুন। এই যে সাইটগুলো ডাউনলোড আসতেছে, বাট ডাউনলোডে যখন ক্লিক করতেছি তখন অনেকগুলো পিকচার আসতেছে স্যার। ইমেজে ক্লিক দিবেন? জি স্যার, অনেকগুলো ইমেজে ক্লিক দেওয়ার পরে ডাউনলোড অপশন আসলো স্যার। হ্যাঁ, ইমেজে ক্লিক দিলে তো অনেকগুলো পিকচারই আসবে। ওর মধ্যে থেকে যে কোনো একটা নেব না, একটা কেন, সব পিকচারে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, সব পিকচারে এখানে দিতে হবে। স্যার আমার মনে হয় এখানে ডাউনলোড জিপ প্যাকেজ, এখানে ডাউনলোড করলে HTML CSS ইমেজেস সবই ডাউনলোড হবে। হ্যাঁ, এটাতে ক্লিক দিলে টোটালটা ডাউনলোড হবে। যদি আলাদা আলাদা নিতে চান এখান থেকে নিতে পারবেন। যদি আপনারা একটা প্যাকেজে নিতে চান, হ্যাঁ, এই ডাউনলোড জিপ প্যাকেজে ক্লিক দিলে করতে পারতেছেন না স্যার। এই যে দেখেন, এই যে ডাউনলোডে ক্লিক দিছি, এখন এখানে ফোল্ডার চাচ্ছে, এখানে সেভ দিলেই ডাউনলোড হয়ে গেল। কিন্তু আমার তো এরকম আসতেছে না স্যার। জি স্যার, এটা আনজিপ করলে এখানে সব ফাইলই থাকতেছে, সব ফাইল থাকবে, HTML CSS ইমেজটা সবগুলো এখানে থাকবে। জি স্যার। বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছি স্যার। যাদের HTML CSS কোড করতে সমস্যা তাদের জন্য এটা আর কি অনেক হেল্পফুল হবে, এই জন্য আর কি এটা দেখাই দিলাম। জি স্যার, এটা জানলে আমাদের PhD টু HTML টা খুব ইজি হয়, আর এখানে কাস্টমাইজ করাও অনেক ইজি মনে হয়। হ্যাঁ, অনেক ইজি, কারণ এখানে আপনারা HTML এ গিয়ে HTML টা ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, CSS এ গিয়ে ইজিলি CSS টা কাস্টমাইজ এখানে করতে পারবেন। PhD টু HTML যদি কোডিং করতে নিজে হাতে হাতে যদি কোডিং করতে লাগে তাহলে আমার মনে হয় 2-3 দিনে শেষ করা যাবে না, অথচ এখানে 2 মিনিটে হয়ে যাচ্ছে। 2 মিনিটে হয়ে যাচ্ছে, রাইট। আপনার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক। থ্যাংক ইউ। আর কারো বুঝতে সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি, বাট সবার কাছে শুনতে চাই। হ্যাঁ, বুঝতে পারতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি। বুঝতে পারছি স্যার। কে কে বুঝেন নাই একটু বলবেন, আর কে কে বুঝছেন একটু বলবেন, নাম বলবেন আর বলবেন যে আমি বুঝতে পারছি। বলেন। মোহাম্মদ সজল আলী বুঝতে পারছি। তারপর আবু বকর বুঝতে পারছি স্যার। আপলোড বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছি স্যার। কি নাম আপনার? নাম বলেন আর বলেন যে বুঝতে পারছি কিনা, পারছেন কিনা সেটা বলেন। সাগর মোল্লা স্যার, বুঝতে পারছি। রাসেল হোসেন বলছি স্যার। স্যার PhD টু ওয়েবে PhD ফাইলটা আপলোড করার পর HTML CSS আর ইমেজ আলাদাভাবে যে তিনটা ডাটা আমি নিব, এইগুলোর কিভাবে কাজ করব স্যার পরবর্তীতে? এগুলো পরবর্তীতে কিভাবে কাজ করতে হবে, আপনাদের যে এডিটরটা আছে এই এডিটরে নিয়ে কাজ করবেন। এর আগে চতুর্থ দিনের যে ক্লাসে যেটা ভিডিও দেখা, মানে ভিডিও যেটা আপলোড করা হয়েছে এটা দেখছেন? চতুর্থ দিনের ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ, আমি প্রত্যেকটা ক্লাস করেছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চতুর্থ দিনে আমি দেখাই দিছি HTML এর সাথে কিভাবে CSS টা লিংক করতে হয়। জি স্যার, দেখেছি স্যার। এইখানে HTML এর সাথে CSS টা লিংক করবেন, তাহলে HTML আর CSS কানেক্টেড হয়ে যাবে। আর হচ্ছে CSS আর ওখানে ইমেজ বসাই দিবেন, ইমেজের URL দিয়ে ইমেজ বসাই দিবেন। আর ওই যে আপনাদেরকে ওখানে একটা নোট দিছি আমি কিভাবে ইমেজটা কানেক্ট করতে হয়। অনেকে করছেন, করে আমারে পাঠাইছেন, আমি দেখছি গ্রুপে অনেকে ইমেজ ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে পাঠাই দিছে। মেহেদি আসান, তারপর আরো এরকম আরো অনেকে পাঠাইছে। আমার রিপিট করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। চতুর্থ ভিডিওটা দেখে নিন। ওকে, থ্যাংক ইউ স্যার। এই ডাউনলোড করার এটা মনে হয় আপনারা আমি বুঝাইতে পারিনি স্যার। আপনি আপলোড করে তারপরে ডাউনলোড করবেন, আগে যদি আপলোড না হয় তাহলে তো ডাউনলোড হবে না। আপনি ফাইলটা আপলোড বলতে বুঝে নাই স্যার। জি স্যার, আসলে এটা পুরো প্রসেসটা আরেকবার দেখেন স্যার, তাহলে খুব ভালো হবে। শিওর। জি স্যার, একবারে পৌঁছে দেখালে একটু ভালো। আপনারা প্রথমে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিছেন, প্রত্যেকে টেমপ্লেট ডাউনলোড করছেন?
জি স্যার। এটাই তো ডাউনলোড করতে পারতেছেন না স্যার। ফ্রি পিএসডি টেমপ্লেট, হ্যাঁ জি স্যার, টেমপ্লেট আসছে বিভিন্ন ধরনের টেমপ্লেট। এখানে হ্যাঁ। কোন ওয়েবসাইটে ঢুকছেন আপনারা? আমি ঢুকছি, এটা হচ্ছে www.graphberry.com, মানে অনেক গ্রাফবেরি স্যার, graphberry.com এ ঢুকছি স্যার। এই graphberry.com এ ঢোকেন। অনেক ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইটে টাকা ছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো এই ওয়েবসাইটে ফ্রি দিচ্ছে। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা যে কোনো টেমপ্লেট, এখানে আপনাদের পছন্দ মতো টেমপ্লেট এখানে ক্লিক স্যার। দিলে এখানে ফ্রি লেখছি, সবগুলাই ফ্রি না স্যার? ফ্রি যেগুলো দেখাচ্ছে সবগুলাই তো ফ্রি। হ্যাঁ হ্যাঁ, যেগুলো ফ্রি আছে এগুলো ডাউনলোড করে নিতে পারেন আপনারা। এখান থেকে যে ডাউনলোডে ক্লিক দিবেন, এই যে নিচের ডাউনলোডটাতে, এই উপরের ডাউনলোডটাতে ক্লিক দিবেন না, আবার উপরের ডাউনলোডটা অ্যাড দিস স্যার এখানে আমার দুইটা অপশন আসতেছে স্যার। জি বলুন। এখানে এই উপরে একটা ডাউনলোড আছে, এটাতে ডাউনলোড দিলে পরে আবার একটা ডাউনলোড আসে। না না, উপরের ডাউনলোডটাতে ক্লিক দিবেন না, উপরের ডাউনলোডটা অ্যাড, মাঝে যে এই যে এই ডাউনলোডটাতে ক্লিক দিবেন। এই ডাউনলোডটা দেখাচ্ছে আমার স্ক্রিনে, দেখাচ্ছে অপশনে আসতেছে একটা স্যার। আপনার একটা অপশন আসতেছে, এই অপশনটা আসতেছে, দেখেন তো না এখানে। ওইটা না, বড় করে ডাউনলোড একটা অপশন আসছে। তাহলে ডাউনলোডে ক্লিক দেন আপনি। আপনার ওখানে তাহলে অ্যাড শো করে নাই, আপনি ডাউনলোড দেন। পারছেন ডাউনলোড দিতে? না স্যার, এখনো হয় নাই স্যার। তাহলে আমি আপনাকে লিংকটা শেয়ার করি, আপনি এটা থেকে ডাউনলোড দেন। হ্যাঁ জি স্যার। এই যে লিংকটা আমি শেয়ার করলাম, এই লিংক থেকে ডাউনলোড করে নেন প্রত্যেকে। যারা যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা এই লিংক থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেন, তাহলেই অনেক ইজিলি ডাউনলোড করতে পারবেন। স্যার আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি, একটু দেখেন তো হয়েছে নাকি। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন? স্যার প্রান্ত কুমার, ওইটাই প্রান্ত কুমার স্যার। এটা স্যার নিচেরটা স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ডাউনলোড ফাইল তো ডাউনলোড করছেন তাই না? চলবে। হ্যাঁ স্যার। ঠিক আছে। পিএইচডি যে ফাইলটা আছে এটা কিভাবে আপলোড করবেন? হ্যাঁ, পিএইচডি ফাইল আপলোড করার জন্য আপনারা লিখবেন যে পিএইচডি টু এইচটিএমএল কনভার্টার, এটা গুগলে লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট শো করবে, তার মধ্যে আপনারা দেখবেন যে phd2web.du ওয়েবসাইটের লিংক শেয়ার করব, এই লিংকটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেখান থেকে আপনারা পিএইচডি টু HTML CSS এগুলো কনভার্ট করতে পারেন। ঠিক আছে, ইজিলি কনভার্ট করতে পারেন। লিংকটা শেয়ার করলাম। এখানে যাওয়ার পরে আপনাদের এই যে এই ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটের এখানে আসার পরে আপনারা এখানে আপলোডে ক্লিক দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে ফাইলটা আছে, পিএইচডি যে ফাইলটা আছে, আপনারা যখন ফটোশপে কাজ করেন না? যারা ফটোশপে কাজ করেন, ফটোশপে দেখবেন যখন ছবিটা সেভ করেন, ছবিটা সেভ করার সময় একটা ফরম্যাট চায়। ফরম্যাটটা কেউ পিএনজি দেয়, কেউ জিপিইজি দেয়, ইপিএস দেয়, পিএইচডি দেয়। যদি পিএইচডি হয়, যদি এই ফটোশপে কাজটা করে যদি পিএইচডি তে সেভ করেন, সেভ করার পরে আপনারা এখানে আপলোড করতে পারবেন। আপলোড করলে কি হবে, এটা কোডিং এ নিয়ে আসতে পারবেন, অটোমেটিকলি সিএসএস এইচটিএমএল নিতে পারবেন। যারা ফটোশপে একটু এক্সপার্ট আছেন তাদের জন্য ফটোশপে ডিজাইনটা করা খুব ইজি হবে, তাই না?
কোডিং করে যে স্যার ডিজাইনটা করতে ফটোশপে পারবে না, ইয়ে করলে জি কোডিং স্যার করে অনেক যে ইজি ডিজাইনটা আছে করতে পারবে না এই স্যার ফটোশপে। এইচটিএমএলটা বলুন। স্যার পিএইচডিটা এই ফটোশপে নিয়ে যেতে পারছি না তো। পিএইচডিটা ফটোশপে নিয়ে যাইতে পারতেছে না। এই যে এখানে দেখেন, এই যে পিএইচডি ফাইলটা আছে, এটাকে ধরে টেনে এই যে ফটোশপটা ওপেন করেন, করার পরে এই যে ফটোশপের এই যে এই জায়গার মধ্যে এই মাঝামাঝি ছেড়ে দেন, তাহলে এই যে চলে আসবে। এখন এখানে ওকে দিলে এটা এখানে চলে আসবে। সেম ইয়েটা অ্যাপ্লাই করো, না হলে এখান থেকে ফাইলে গিয়ে এই যে ওপেন পিএইচডি আসছে কিন্তু আর ব্ল্যাঙ্ক, এই যে ওপেন আছে ক্লিক দেন, এখান থেকে ওপেন করেন ফাইলটা, এখান থেকে ওপেন করতে পারেন ফাইলটা, যেখানে ফাইলটা আছে আপনাদের এখান থেকে এই যে এখানে ক্লিক দিলে এই ফাইলটা ওপেন হবে। এই যে বুঝতে পারছেন? এই যে ফাইলে যান, ফটোশপের ফাইল থেকে ওপেনে যান, ওপেন আস অল্টার কন্ট্রোল ও দিলেও আপনারা নিয়ে আসতে পারবেন। কে বুঝতেছেন না একটু বলেন। সবাই বুঝতে পারছেন? স্যার এটা জি স্যার। কেউ বোঝেন নাই এরকম কেউ আছেন? আচ্ছা আমি নামগুলো মনে রাখবো, আপনারা কে কে বুঝতে পারছেন একটু বলেন তো নামগুলো। মোহাম্মদ হাসিবুল ইসলাম স্যার। তারপর বুঝতে পারছি। মোহাম্মদ সাগর মোল্লা। সালমান স্যার। বুঝতে পারছেন? স্যার প্রান্ত কুমার। বুঝতে পারছেন না? হ্যাঁ স্যার প্রান্ত কুমার। আর কে বুঝতে পারছেন? মোহাম্মদ ফজল আলী। বুঝতে পারছি স্যার। আর কে বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, মোহাম্মদ আবু বকর। আর কে বুঝতে পারছেন? স্যার প্রান্ত কুমার। হ্যাঁ প্রান্ত কুমার। আর কে বুঝতে পারছেন? এমডি হৃদয়। বুঝতে পারছেন? স্যার আমি বুঝতে পারছি স্যার। আর কে বুঝতে পারছেন? সাতাশ জন আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে এই মুহূর্তে। হ্যাঁ তো আমি কথা শুনতেছি 2-4 জনের, 4-5 বুঝতে জনের। পারছি শারমিন। আর কে বুঝতে পারছেন? রেডি রানিং বুঝতে পারছি। আরেকবার একটু দেখেন। অবশ্যই। আর কে বুঝতে পারছেন বলেন? আর কেউ বুঝতে পারেন নাই? বলতে হয় তো, বুঝতে না পারলে বলতে হয় যে স্যার এটা বুঝতেছি না, তাহলে তো সুবিধা হবে, আপনাদেরই লাভ। স্যার এবারে ডাউনলোড করতে পারছি স্যার। ডাউনলোড করেছি। একটা কাজ বিভিন্ন ভাবে করা যায়। জি স্যার। এগুলো হচ্ছে টেকনিক্যাল কাজ। টেকনিক্যাল যে কোনো বিষয়ে যে কোনো কাজ খুব শর্টকাটে করতে পারলে তাহলে লাইফে কি করতে পারবেন? সাকসেস হইতে পারবেন। একটা জিনিস চিন্তা করেন, যারা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেবার দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তারা তারা কি রকম টাকা ইয়ে করে, আর্নিং করে? একটা লিমিট আছে। হ্যাঁ লিমিট আছে। 500 থেকে 1000 টাকা সর্বোচ্চ, এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আর্নিং করতে পারে। আর যদি আপনি ওয়েবসাইট একটা তৈরি করতে পারেন, হ্যাঁ এক রাতে বা 3 ঘন্টায় একটা যদি ওয়েবসাইট কমপ্লিট করতে পারেন, একটা ওয়েবসাইটে কাজ করে আপনি 25 থেকে 30,000 টাকা নিতে পারবেন 3 ঘন্টায়। কি নিতে পারবেন কিনা বলেন? জি স্যার। একটা যদি কোয়ালিটি ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করে যদি আপনি আপলোড করেন ইয়াতে থিম ফরেস্টে, যদি ওয়েবসাইটটা কোয়ালিটি হয়, এই একটা টেমপ্লেট দিয়ে একটা ওয়েবসাইট দিয়ে রাজার হালে চলতে পারবেন। রাজার হালে। প্রশ্ন করতে পারেন স্যার কেমনে রাজার হালে চলবে? কেমনে রাজার হালে চলবে স্যার একটু বলেন। কারণটা হচ্ছে কি, একটা ওয়েবসাইট দেখবেন যে 20,000, 30,000, 50,000, 60,000 লোকে কেনে একটা ওয়েবসাইটের টেমপ্লেট। একটা ওয়েবসাইটের যদি দাম হয় $59, তাহলে কত টাকা আসতেছে? অনেক টাকা আসছে তো।
দেখবেন যে মাসে প্রতি স্যার মনে সেটা করেন যে তো ক্রিয়েট করার আগে জানতে হবে। দেখাই দিচ্ছি আপনাদেরকে, প্রুফ দিচ্ছি, প্রুফ ছাড়া কোনো কথা বলি না আমি। হ্যাঁ, থিম ফরেস্টে যাই একটু। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের থিমস আছে। এই থিমস গুলো আপনাদের মতো লোকেরাই এগুলো তৈরি করছে, তাই না? তো একটা ই কমার্স থিমসে যাচ্ছি। ই কমার্স থিমে দেখেন এখানে বিভিন্ন ধরনের থিমস আছে। তো আমি এই উডমার্ট থিমসটাতে ক্লিক করলাম, দেখবো যে এই থিমসটা কতজন কিনছে। এখানে দেখেন 19,923 জন এই থিমসটা কিনছে। এই থিমসটার দাম কত? $59। এটা হচ্ছে $41, কমাই দিছে দামটা। হ্যাঁ, তো 41 দিয়ে যদি আপনারা হচ্ছে এই 19,923 ইন্টু গুণ দেন, হ্যাঁ, তাহলে কত টাকা আসবে এটা চেক করছেন? স্যার এই টাকাটা যে ইউজার অ্যাড করবে সেই পাবে নাকি ওয়েবসাইটের মালিক এখান থেকে পার্সেন্ট আবার নিবে? ওয়েবসাইটের মালিক শুধু পার্সেন্ট পাবে, এখান থেকে একটা কমিশন পাবে, কিন্তু যে ওয়েবসাইটটা যার যে থিমসটা সে পাবে টাকাটা। এইটা 19,923 টাকা, বুঝছেন? এই যে 19,923 জন লোক কিনছে, এটা হচ্ছে কত ডলার? $41। আপনারা তো জানেন যে ডলারের রেট কত, $1 সমান সমান কত? 80 টাকা। কত টাকা ডলারের রেট? 80 টাকা। 85 টাকার মতো স্যার। 85 আসে বর্তমানে এরকম আসে। তাহলে হিসাব করছেন, একটা করে থিমসের দামে 5,000 6,000 টাকা করে পড়ে। 5,000 6,000 টাকা করে হলে, হ্যাঁ, এই 19,000 লোক 5,000 6,000 টাকা দিচ্ছে এখানে এই থিমসটা কেনার জন্য। তার রাজার হলে চলা যাবে কিনা? এই থিমসটা তো বিক্রি হতেই থাকবে, ওই চলতেই থাকবে, মরার আগে পর্যন্ত তো বিক্রি হতে থাকবে এটা। হ্যাঁ, এই জন্য বলতেছি ভালো একটা করে যদি থিমস, ভালো থিমস বা হচ্ছে ভালো ডিজাইনার ডেভেলপার হইতে পারেন, তাহলে রাজার হলে চলতে পারবেন। বুঝতে পারছেন তো? জি স্যার। যারা 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 কোনো কাজেই জানে না, হ্যাঁ, মনে করেন যে HTML PHP CSS অনেক ডেভেলপার আছে, হ্যাঁ, এগুলো বোঝেই না, তারা কি করে, এই যে এখান থেকে থিমসটা ডাউনলোড করে শুধুমাত্র ইনস্টল করলে ওয়েবসাইট হয়ে গেল, একটা কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে গেল। এখানে যা আছে এখানে এই যে ওয়েবসাইটটা যেমন আছে, হ্যাঁ, এইরকমটাই আসবে, এটা ইনস্টল করলে এরকমটাই আসবে। সেও পারতেছে একটা ওয়েবসাইট তৈরি করতে, এরকম একটা ওয়েবসাইট হয়ে গেল। শুধু এখানে লোগোটা চেঞ্জ করে দিবে, হ্যাঁ, লোগোটা চেঞ্জ করে দিবে, এই যে নিচে ফুটারে কন্টাক্ট চেঞ্জ করে দিবে, এগুলো চেঞ্জ করে দিয়ে হয়ে গেল একটা ওয়েবসাইট। বুঝছেন? কিন্তু এই যে আপনারা যে কাজ শিখতেছেন, আপনারা যদি এই ওয়েবসাইটটাই যদি সেমটাই যদি কেনেন, তাহলে কি হবে, এটা কাস্টমাইজ করে ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনাদের কাজটা সুন্দর হবে না হচ্ছে যে শুধু এটা কিনে খালি বসাই দিবে তারটা সুন্দর হবে বলেন? যারা শিখে ডেভেলপার হবে তাদের সহজ হবে না হচ্ছে যারা এমনিতেই ডেভেলপার হয়েছে, যে এমনিতে থিম ফরেস্টের ডেভেলপার? থিম ফরেস্টের অনেক ডেভেলপার আছে, বলে আমি ওয়েব ডেভেলপার। কাজ শিখলে তো অবশ্যই সহজ হবে স্যার। অনেকে বলে যে আমি ওয়েব ডেভেলপার, HTML CSS একটুকু বোঝে না, হ্যাঁ, বলে আমি ওয়েব ডেভেলপার। ওরা কি করে, এই থিম ফরেস্ট থেকে থিম গুলো কিনে ইনস্টল করে, হয়ে গেল ওয়েব ডেভেলপার। বুঝছেন? এরকম ডেভেলপার হওয়া যাবে না, তাহলে লাইফে কিছু ভালো কাজ করতে পারবেন না। কি হবে, ব্যাড রিপোর্ট আসবে। এই জন্য আগে ভালো করে কাজ শিখতে হবে, তারপরে বলতে হবে যে আমি ওয়েব ডেভেলপার। বুঝছেন? জি স্যার। প্রথমে যদি ভালো ভালো কাজ দেখাইতে পারেন, দিতে পারেন, হ্যাঁ, তাহলে
আপনাদেরকে কাস্টমার খুঁজতে হবে না, ক্লায়েন্ট খুঁজতে হবে না, ক্লায়েন্টে আপনাদেরকে খুঁজে নিবে। হ্যাঁ, খুঁজে নিয়ে আপনাদেরকে কাজ দিবে, অন্য কোথাও কাজ দিবে না। পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে কারো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। আবার বুঝাই দিব? না স্যার, বুঝতে পেরেছি তো। কে বোঝেন নাই একটু বলেন তাহলে। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। ধন্যবাদ। ডাউনলোড করতে পারছেন? জি স্যার। পিএইচডি ফাইল একটা ডাউনলোড করছেন তাই না? হ্যাঁ করেছি স্যার। পিএইচডি ফাইল ডাউনলোড করতে পারলে কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর লিখবেন যে পিএইচডি টু এইচটিএমএল কনভার্টার। এইটা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে phd2web.de এই ওয়েবসাইটটা চলে আসলে এই ওয়েবসাইটে স্যার আমি এখানে অলরেডি করেছি, আপলোড করেছি স্যার, ওইটা পিএইচডি ফাইলটা আপলোড করেছি। আপলোড কমপ্লিট হয়েছে আপনার? জি স্যার কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলে আপনার এই যে এখানে যখন কমপ্লিট হবে আপলোডটা, তখন ডাউনলোডের একটা অপশন চলে আসবে। এইটা এই যে এইভাবে আপলোড করেন। জি স্যার, ডাউনলোড ডট জিপ প্যাকেজ একটা অপশন আছে। প্যাকেজটা ডাউনলোড করেন। এই যে যখন এই যে প্রসেসিংটা কমপ্লিট হবে, এই যে প্যাকেজটা এইটা ডাউনলোড করেন। টোটাল প্যাকেজটা ডাউনলোড করেন। ওটা ডাউনলোড করছি স্যার এখন। একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, প্যাকেজ হয়েছে স্যার। কালকে দুপুরে রান্না করবেন মাছ দিয়ে আর কুমড়া দিয়ে, আর হলো অর্ধেক কুমড়া দিবেন, অর্ধেক আলু দিবেন। সাউন্ডটা বন্ধ করে দেন। এটাকে ইসিএস, এটা কার আইডি শো করতেছে? ইসিএস স্যার আমার। আপনি হোস্টটা আমাকে ট্রান্সফার করেন। এখানে এই যে মোড়ে গিয়ে আমার নামের এখানে মোড়ে গিয়ে আপনি দেন মেক এ হোস্ট। আচ্ছা স্যার। স্যার মোড়ে ক্লিক দিলে তো শুধু স্টপ লাইভ স্ট্রিম আসে। আমার নামের উপরে ক্লিক দেন। স্যার প্যাকেজটা ডাউনলোড করেছি স্যার, এখন কি করব এটা? একটু দেখায় দিচ্ছি। তারপর পারছেন? হ্যাঁ, আপনার নামের উপর ক্লিক করার পরে আপনার নামটা ওখানে ক্লিক দেন। হ্যাঁ, ওখানে দেন যে মেক এ হোস্ট। পাইছেন? না এই যে যেমন মনে করেন যে আমার নামটা এখানে আসছে না, এখান থেকে যে মোড়ে ক্লিক দিবেন, মোড়ে ক্লিক দিলে মেকে হোস্ট লেখা আসবে, এখানে ক্লিক দিলে আমি হোস্টে চলে আসবো। আমার নামের এখানে মোড়ে ক্লিক দেন, না হলে রাইট বাটনে ক্লিক দেন। কম্পিউটার দিয়ে দেখতেছেন না মোবাইল দিয়ে? ল্যাপটপ থেকে মোড়ে ক্লিক দেন। স্যার জি বলুন। এটা ডাউনলোড করার পরে নতুন একটা ফাইলে নিব, তারপরে এটা আনজিপ করব, এই তো? হ্যাঁ, এটা আনজিপ করেন।
স্যার হচ্ছে না তো। পারতেছেন না? না স্যার। আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার আসেন।